শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত দ্য এন্ড। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তের জন্য যে সিট গঠন করা হয়েছিল সেটা ভেঙে দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন জানিয়েছে সিবিআই তরফ থেকে দাবি করা হয়েছে তদন্ত শেষ। 2019 সালে মনে আছে অবসরপ্রাপ্ত বিচারপতির নির্দেশে প্রথম সিট গঠন হয়েছিল। মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে বদলি করা যাবে না নির্দেশ ছিল। প্রাথমিক নিয়োগ দুর্নীতি, এসএসসি নিয়োগ দুর্নীতি তদন্ত শেষ করে চূড়ান্ত চার্জশিট জমা পড়ে গেছে। সিবিআই তরফ থেকে দাবি করা হচ্ছে যে যেহেতু তদন্তের উদ্দেশ্য সিট পূরণ করেছে, তদন্ত হয়ে গিয়েছে, সে কারণে এই সিটের আর কোনো প্রয়োজন নেই। কারণ এই সিটে যে 12 জন সদস্য রয়েছেন তাদের তো নতুন তদন্ত রয়েছে, নতুন কাজ রয়েছে, সেই কাজ তাদের করতে হবে। এমনটাই আদালতে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। আমরা কি দেখেছি তদন্ত চলাকালীন পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় সহ একাধিক গ্রেফতার হয়েছে, পরে সব জামিনও পেয়ে গিয়েছে। সব জামিনে বেরিয়ে বাইরে চাকরিহারাদের চোখের জলকে মোছাবে প্রশ্ন হচ্ছে। বক্তব্য আছে, শোনাই। এরকম অনেক ছোট ছোট কান্নার কোলাজ সেবার আমরা দেখেছিলাম। যাই হোক, আমরা আদালতের পার্টটাকে বুঝে নিই। অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে। ঠিক কোন জায়গা থেকে সিটের আর কোনো প্রয়োজন নেই বলে সিবিআই দাবি করছে? অর্ণবাংশু, দেখো, এমন একটা ইস্যু যে ইস্যুতে রাজনীতি তোলপাড় হয়েছিল, শাসক দল প্রাক্তন তারা চাপে পড়েছিল, প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হয়েছিলেন, একাধিক নেতামন্ত্রী গ্রেপ্তার হয়েছিলেন। সেই তালিকাটা অনেকটাই বড় ছিল এবং প্রত্যেকে তারা গ্রেপ্তার হওয়ার পর জামিনে বেরিয়ে এসছে। 2019 সালে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তিনি একটি সিট গঠন করেছিলেন সিবিআইকে দিয়ে, যারা এই তদন্ত করবেন এবং এটা শর্ত ছিল এই তদন্ত ভার শেষ হওয়া পর্যন্ত বা কেউ যেতে পারবে না এবং সিট ভাঙা যাবে না। আজকে দাঁড়িয়ে সিবিআই তারা কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে একটা আবেদন করেছেন, খুবই উল্লেখযোগ্য একটা আবেদন। তারা বলছেন যে প্রাইমারি যে এডুকেশন স্ক্যাম অর্থাৎ RC6 এবং এসএসসি এডুকেশন স্ক্যাম যেটা এফআইআর নাম্বার RC2, RC3, RC4, RC5, মোট 5টা এফআইআর ভিত্তিক তদন্ত শুরু হয়েছিল। সবকটা তদন্ত শেষ হয়ে গিয়েছে, লোয়ার কোর্টে চার্জশিট জমা পড়ে গিয়েছে এবং ট্রায়াল শুরু হয়ে গিয়েছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে তদন্ত শেষ, আর সিটের প্রয়োজন নেই। এই সিটকে ভেঙে দেওয়া হোক, কারণ এই অফিসারদের অন্য তদন্তের ক্ষেত্রে এঙ্গেজ করতে হবে। অর্থাৎ যেটা এখনও প্রশ্ন ছিল যে এরপরে কি আরও কেউ আছে, সেই জায়গায় ইতি টানতে চলেছে সিবিআই। তারা বলছে না, তার মানে অর্ণবাংশু টেকনিক্যালি যে দাবিগুলো তখন উঠেছিল যে যাদের যাদের অভিযুক্ত করা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায় বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এরা তো মোটামুটি সবাই গ্রেপ্তার হয়ে আবার জামিনে বেরিয়ে আছেন, এদের কি ভবিষ্যৎ আমরা জানি না। এবার আরও বড় মাথা রয়েছে, টাকা আরও ওপরে গিয়েছে বলে যে সমস্ত হইচই এত বছর ধরে শুনলাম, ওসব কিছু না। তাহলে দেখো, একদমই তারা যে বলছে যে আবেদনপত্রে স্পষ্টভাবে বলেছে যে এই 5টা এফআইআর তদন্ত তারা শেষ করে ফেলেছে, এখানে তদন্তের আর কিছু নেই। সেই কারণে তারা চাইছে এই সিটকে ভেঙে দেওয়ার জন্য। তার মানে এটাই স্পষ্ট হচ্ছে তদন্ত যেখানে শেষ হয়ে গিয়েছে সেই অবধি শেষ, এরপরে এর অগ্রগতি বা ইন্টেল বা ইনপুট সিবিআইয়ের হাতে কিছু নেই এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাকে ডিপেন্ড করে। সুতরাং তারা চাইছে যে এখানে কিছু আর অগ্রগতি হবে না, এই সিটকে ভেঙে দেওয়া হোক। এখন তার মানে প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে এটাই, যারা যারা গ্রেপ্তার হয়েছিলেন তারাই শেষ এবং ইতিমধ্যে ট্রায়াল শুরু হয়ে গিয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা। আচ্ছা, এই যে অর্ণবাংশু কালীঘাটের কাকুর নাম উঠে এলো, তার ভয়েস স্যাম্পল অমুক তমুক আরও নানা রকম উঠে এলো, সেখানে আরও বেশ কিছু নাম উঠে এলো, তারাও নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত, মানে বিভিন্ন মামলার সঙ্গে নিয়োগ দুর্নীতির মামলার একটা যোগাযোগ পাওয়া যাচ্ছিল, বিভিন্ন রকম নাম উঠে আসছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছিল। কি হলো? দেখো, যে নামগুলো অবশ্যই বলছি, কাকু, লিপস অ্যান্ড বাউন্স, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে এই সমস্ত কিছু কিন্তু তদন্ত এখনো কিছু ইনফরমেশন পাওয়া বাকি সিবিআই সূত্রে। একটু অর্ণবাংশুর সঙ্গে থাকো, বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশবাবুর কাছ থেকে একটু সহজভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো। বিকাশবাবু, এই যে সিট ভেঙে দেওয়ার আবেদন করা হলো, মানে তদন্ত শেষ, যাদের যাদের নাম আছে তারাই, এর বাইরে আর কিছু নেই, তাই তো? এই দাঁড়ায় সিট ভেঙে দেওয়ার আবেদনটা কে করলো? সিবিআই। তার মানে তারা তদন্ত শেষ হয়ে গেছে, তারা চার্জশিট দাখিল করে দিয়েছেন কোর্টের কাছে, কোর্ট বিচার করবে, যা তথ্য পেয়েছে তার ভিত্তিতেই বিচার হবে। একটা ডিভিশন বেঞ্চ আছে আর কি।
ঠিক আছে। আচ্ছা বিকাশবাবু, আর একটা প্রশ্ন, এই যে যাদের যাদের নাম রয়েছে, আমরা যে অনেক আলোচনা চর্চা শুনলাম যে আরো বড় বড় নাম রয়েছে একেবারে শীর্ষস্তরে তৃণমূলের জড়িত, তাদের নামগুলো কোথায় গেল সেই বিষয়ে কিছু? দেখুন, আমরা তো প্রথম থেকেই বলে আসছি যে এই সরকার বা আগের সরকার তারা দুর্নীতির মূল কারণ এবং যারা মূল অপরাধী সেদিকে যাবে না, এটা ওদের একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এই কথাটা আজকে বাস্তবে প্রমাণিত হয়ে যাচ্ছে চারদিকে। তাহলে বিকাশবাবু, আপনি কি মনে করেন যে অনেক নাম ধামাচাপা পড়ে গেল? আপাতভাবে তাই তো মনে হচ্ছে। যারা সিদ্ধান্ত নিয়েছিলেন নীতিগতভাবে তারাও অপরাধী, তাদের তো ধরা হলো না, তাদের ধরা হবে না, এটা উপর থেকে নির্দেশ ছিল। আপনি লক্ষ্য করে দেখবেন, আমি তো ধারাবাহিকভাবে সে কথা বলছি যে এদের ধরা হবে না, এদের বাঁচিয়ে রাখা হবে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। আমি আবারও অর্ণবাংশুর কাছে যাব। অর্ণবাংশু, যে প্রশ্নটা সাধারণ মানুষও করতে চাইবেন যে কি হলো, মানে একেবারে সর্বোচ্চ স্তর থেকে কালীঘাট থেকে নির্দেশ আসতো, এই ধরনের নানান রকম গরম গরম কথা আমরা ভোটের আগে শুনেছিলাম। তার মানে ওই সব কিচ্ছু না, যাদের যাদের নাম আছে তারা জামিনে আছেন এবং তাদের সাজা হবে কি না হবে সেটা অনন্তকাল ধরে মামলা চলবে, তারও কোনো ঠিক ঠিকানা নেই, তাই তো? তবে একদমই অনন্তকাল ধরে চলবে, ট্রায়াল চলবে, কবে সেই সাজা ঘোষণা হবে লোয়ার কোর্ট থেকে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তবে অবশ্যই বলবো, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সেই অভিষেক প্রশ্ন এখন অধরা, কিন্তু তার মধ্যেই এই সিট ভাঙার বা সিটকে ডিজার্ভ করার জন্য সিবিআই। আচ্ছা, অনেক ধন্যবাদ অর্ণবাংশু। আমরা রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ তার সঙ্গে কথা বলবো। সুকান্তবাবু, এ তো মানে অত্যন্ত একটা হতাশাজনক বিষয় সামনে আসছে না? মানে সিবিআই বলেছে সিট ভেঙে দাও, নিঃসন্দেহে তাদের তদন্ত হয়ে গেছে বলে ভেঙে দিচ্ছে, কিন্তু আলটিমেট হলোটা কি? যারা যোগ্য শিক্ষক ছিলেন, যাদের চাকরি অযোগ্যদের জন্য চলে গেল, তারা তো গেল, তাদের হলোটা কি? মানে আলটিমেটলি এই চরম দুর্নীতির সাজাটা কে পেল? সাজা পেল যারা যোগ্য প্রার্থী তারাই। এবং তুমি দেখবে যে বাগের নেতৃত্বে, প্রাক্তন বিচারপতি বাগের নেতৃত্বে যখন কমিশন গঠিত হয়েছিল, পরবর্তীকালে সিবিআই সিট গঠন করে এবং সিট গঠন যখনই বললো যে সিটের এখন কাজ আর প্রয়োজন নেই, তার মানে তুমি বুঝতেই পারো তদন্ত প্রক্রিয়া শেষ হয়ে গেছে, চার্জশিটে কিছু নেই। এবার ঘটনা এই যে কালীঘাটের কাকু তুমি যেগুলো বলছিলে, যে নামগুলো এসেছিল, সেই নামগুলো আজকে কোথায় গেল? তার মানে তদন্ত কি খালি লোক দেখানোই ছিল যে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু আদৌ কি সেই তদন্তের মাধ্যমে যারা মূল কালপ্রিট তাদেরকে ধরা গেল? তাদের কিন্তু এখনো সেভাবে ধরা গেল না। সুতরাং সেদিক থেকে দাঁড়িয়ে কিন্তু বলাই যেতে পারে যে এই যে সিট গঠন বা সিটটা ভেঙে দেয়, এতে যোগ্য প্রার্থী যারা আজকে এতদিন ধরে মানে রাস্তায় বসে আছে, তাদের চাকরি ঠিক মতো করতে পারেনি, মানে তাদের যোগ্য চাকরি সেটা তারা পায়নি, মানে কাজ করতে পারেনি, তাদের মুখের দিকে তাকিয়ে অন্তত এই তদন্ত প্রক্রিয়া এগিয়ে না, এবার সুকান্ত আপনি দেখুন, আচ্ছা আমি ধরে নিচ্ছি আর কেউ, মানে যেরম যেরম বলা হচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ানো হচ্ছিল, এগুলো আমি তর্কের খাতিরে ধরে নিলাম, সব রাজনীতি হচ্ছিল, কিন্তু যাদের যাদের নাম উঠে এসেছে তারা তো এখনো জামিনে বাইরে বেরিয়ে আছে। মানে যাদের লাখ 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 টাকার হদিশ পাওয়া গেল তারা তো জামিনে বেরিয়ে আছে, তাদের কিছু হবে না, চলতে থাকবে মামলা অনন্তকাল ধরে। হ্যাঁ, আমি তো সেটাই বলছি, দীর্ঘসূত্রিতা আমাদের বিচার ব্যবস্থার একটা বড় রোগ। এবং সেটাই দেখা যাচ্ছে যে এই দেখো শিক্ষক নিয়োগ দুর্নীতি যেটা তোমরা দেখাচ্ছ, এর তদন্তের তো একটা অন্তত জায়গায় তো পৌঁছানো দরকার, যেখানে এত বড় একটা কমিটি গঠন হলো, সিট গঠন হলো, তার কিন্তু কোনো যৌক্তিকতা এখনো অবধি আমরা পেলাম না। কারণ দেখো, যাদের জন্য করা হয়েছিল, যে এই দুর্নীতির সঙ্গে যে নামগুলো রয়েছে, তারা অ্যাটলিস্ট শাস্তি পাবে। তার মানে সুকান্ত বাবু, সাধারণ মানুষ হিসাবে একটা তো কনক্লুশনে আসা যায় যে এ দেশে যত বড় দুর্নীতি হোক না কেন, সব করে পার পাওয়া যায় যদি সে রাজনীতির নেতা হোক, কি বিজেপি, কি তৃণমূল, কি কংগ্রেস, কি সিপিএম, সবাই ছাড় পেয়ে যায়। আমরা সাধারণ মানুষ, তারাই ভুগবো, তাদেরই সাজা হবে, তাদের জন্য আইন, বাকিদের জন্য নয়। টেকনিক্যালি আমরা তো আজ পর্যন্ত বড় বড় দুর্নীতিতে কাউকে শাস্তি পেতে আজ পর্যন্ত এই ভারতবর্ষের ইতিহাসে আমি তো অন্তত দেখিনি। মানে বিচারের বাণী নীরবে নিভৃতে কাজে, যেটা আমরা সবসময় বলি। এবং তুমি দেখবে সাধারণ মানুষের কাছে বিচার ব্যবস্থা কিন্তু একটা মহার্ঘ হয়ে গেছে, মানে সেটা পাওয়া খুব কঠিন। মানে আজকে ন্যায় বিচার পেতে তাদের রাস্তায় বসতে হচ্ছে, ঝড় ঝঞ্ঝা জল বৃষ্টি উপেক্ষা করে ছোট বাচ্চাকে কোলে নিয়ে তারা আন্দোলনে করছে। কারা? যোগ্য প্রার্থীরা।
এবার যোগ্য প্রার্থীরা রাস্তায় আর অযোগ্যরা চাকরি করছে। এবার তাহলে কি আমি একটা যে কোনো বড় অন্যায় করব, তারপর আমি বিদেশ চলে যাব, তারপর আমার মতো জীবন আমি চালাতে পারবো? তার মানে সাধারণ মানুষের কাছে মেসেজটা পরিষ্কার, বিচার বিভাগ শুধুমাত্র কি কিছু মানুষের জন্য যারা বিচার বিভাগের জন্য অ্যাডভোকেট মানে বহুদিন তার কেসটা লড়ে যেতে পারবেন, সেরকম নিয়োগ করতে পারবে বা টাকা দিতে পারবে? সাধারণ মানুষের জন্য না, আমি সুগন্ধ ডিলেমাটা বুঝুন। ডিলেমাটা এই জায়গাতে যে বিচারক বিচারপতিরা বলবেন আমার কাছে যা যা তথ্য প্রমাণ এসছে আমি তো তার ভিত্তিতে বিচার দেব। এবারে যারা তথ্য প্রমাণ দেওয়ার দায়িত্ব তারাও বলবেন আমার কাছে এই রাজনীতির চাপ ওই রাজনীতির চাপ আমি কি করে করব। মানে আলটিমেটলি ঘুরে ফিরে কিন্তু সেই ওই রাজনীতিতেই টিকিটা বাঁধা। একদম, রাজনীতি ছাড়া কিছু নেই। রাজনীতির অঙ্কে যার ক্ষমতা রয়েছে সেই শক্তিশালী, যে যত অপরাধী করুক না কেন সেটাকে লুকোতে পারে, এবং লুকোতে পারে সবচেয়ে বড় বিচার বিভাগ, যার প্রতি সবচেয়ে বেশি। আচ্ছা, শুধু একটু মানুষের। সঙ্গে থাকুন। দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে, বিজেপির প্রধান মুখপাত্র। দেবজিৎ বাবুর কাছে আমি যে প্রশ্ন করবো, দেবজিৎ বাবু, এই যে এত হইচই হয়ে গেল শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে, একদম কালীঘাট অবধি টিকি বাঁধা আছে, এই ধরনের তথ্য সামনে এলো, এখন তো সিবিআই বলছে সিট ভেঙে দাও, তদন্ত শেষ, সাজা কে পেল? সিবিআই সিট ভেঙে দেওয়ার যে সুপারিশ করেছেন তার মানে এই নয় যে অন্য কোনোভাবে তদন্ত চালানো যাবে না বা তদন্তকে শেষ করিয়ে দেওয়া হলো। সিবিআই এর কথা সিবিআই বলেছে। এতগুলো মানুষ, তাদের সঙ্গে দুর্নীতি হয়েছে, সৎরঞ্জন অসৎরঞ্জনরা বিভিন্ন সময় পথে ঘাটে হাটে মাঠে চাকরি বিক্রি করেছে, এবং এতগুলো মানুষ তার জন্য সাফার করছে। আমরা দল হিসেবে এবং আমাদের বিধায়কদের দ্বারা গঠিত সরকার এই মানুষদের কাছে দায়বদ্ধ। কিছু না কিছু ব্যবস্থা সরকার নিশ্চয়ই করবেন, আমরা আশাবাদী। না, তার মানে আপনি দেবী বলতে চাইছেন যে সিবিআই যে কাজটা করছিল কোথাও গিয়ে একটা দিনের শেষে অন্ধকার রয়ে গেল, আমরা আলো খুঁজে পাচ্ছি না? কোনো অন্ধকার নয়। সিবিআই এর সঙ্গে যে স্পেশাল ইনভেস্টিগেশন টিমেতে পূর্বতন সরকারের যারা জড়িত ছিলেন প্রশাসনের সঙ্গে, তারা বিভিন্ন সময়ে এই তদন্তকে বাধা দিয়েছেন, এই তদন্তকে আটকে রাখার চেষ্টা করেছেন, বহু তথ্য দেননি। সেইখানে দাঁড়িয়ে নতুন করে যদি কোনো রকম তদন্তের বিষয় দেখা হয়, পুরনোদের সরিয়ে নতুন যদি কিছু করা যায়, নিশ্চয়ই আদালত তা বিচার করবেন। কেননা পুরো তদন্ত আদালতের অধীনে হচ্ছিল, আদালতের পর্যবেক্ষণে হচ্ছিল। সুতরাং এবারে আদালতকেই সিদ্ধান্ত নিতে হবে কি হবে। শেষ প্রশ্ন দেবজিৎ বাবু, সাধারণ মানুষ হিসেবে একটাই প্রশ্ন, যারা দোষী সাজা হবে কি? হতেই হবে। যারা দোষী তাদের সাজা পেতে হবে, আর যারা এই ধরনের অপরাধের শিকার তাদের জন্য ভাবতে হবে। এরকম ভাবে কোনো কিছুই হলো না, সবকিছুই অন্ধকারে তলিয়ে গেল, এইরকম ব্যবস্থা সমীচীন নয়। এই ব্যবস্থা সমাজের মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা তাকে দুর্বল করে দেয়, এটা চলতে পারে না। ঠিক ঠিক দেবীবাবু, আমি আপনার কথার সঙ্গে 100% সহমত, কিন্তু সাধারণ মানুষের তরফ থেকে এটাও বলতে চাইবো, যদি এরকম না হয় কিছু, তাহলে কিন্তু আপনাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠবে। কারণ আপনারা সোচ্চার হয়েছিলেন, আপনাদের সরকার, মানুষ কিন্তু এক্সপেক্ট করে থাকবে দোষীরা শাস্তি পাবে। অনেক ধন্যবাদ দেবজিৎ বাবু আপনাকে। এবং আমরা যেরকম শুনলাম যে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে না, গোটা বিষয়টা নিয়ে দরকার হয় আলাদা করে তদন্ত হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে তদন্ত চলছিল, সিবিআই তো তদন্ত করছিল, গ্রেফতার হয়েছিল, তারপর জামিন পেয়ে তারা বসে বেরিয়েও গিয়েছেন। বেরিয়ে যাওয়ার পরে আবার অনেকে গরম গরম কথা বলেছেন। আমরা পার্থ চট্টোপাধ্যায় নানা রকম বক্তব্য শুনেছি যে তিনি দোষী নন, তাকে ফাঁসানো হয়েছিল। কোথায় কি আইনজীবীরা কি বলছেন শোনাই। নিয়োগ দুর্নীতি আমরা দেখেছি, এবং সেই বিভিন্ন মামলায় যে নিয়োগ দুর্নীতির জন্য যে সিট গঠন করেছিল মহামান্য আদালত, সেক্ষেত্রে সেই সিট নির্দিষ্ট কাজ করার পর তারা বিভিন্ন ক্ষেত্রে রিপোর্ট সাবমিট করেছে, কিছু কিছু পেন্ডিং আছে, এবং সেক্ষেত্রে এখন যে এই সিটের যে ভূমিকা সেটা কন্টিনিউয়েশনের দরকার আছে কিনা সেটা একমাত্র আদালতই সেটা সিদ্ধান্ত নিতে পারবে। এবং যদি দেখা যায় যে কেউ আবেদন করেন কোনো ইনভেস্টিগেশন এজেন্সি যে এই সিটের কোনো প্রয়োজনীয়তা নেই, এবং সেক্ষেত্রে কিন্তু আদালতই চিন্তা ভাবনা করবে আর এই সিটের প্রয়োজনীয়তা আছে কিনা। আর এইসবের মধ্যে তো সরকারও বদলে গিয়েছে, কিন্তু সরকারের বদলে একটা চেনা ছবি রয়ে গিয়েছে, সেটা হচ্ছে নিয়োগের দাবিতে মিছিল। যে মিছিল আগে আমরা অনেক দেখেছি,
আজও এখনো চলছে মিছিল। জাতীয় পতাকা হাতে রাজপথে SLST উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। সল্টলেক করুণাময় থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল। 2025 সালে SLST চাকরিতে এরা পাশ করেছিল, এরা উত্তীর্ণ হয়েছিল। তারা এখনও দাবি করে যাচ্ছেন, আগেও দাবি করেছেন, এখনও দাবি করছেন দ্রুত একাদশ দ্বাদশ শ্রেণীর যারা সফল হয়েছেন তাদের কাউন্সেলিং শেষ করে তাদেরকে নিয়োগপত্র দিতে হবে। সেই দাবিতে এর আগের সরকারের সময় তারা মিছিলে ছিলেন, এই সরকারের আমলেও তাদের একই দাবিতে একই মিছিল চলছে। আমি কি চলছে ওখানে যাওয়ার চেষ্টা করবো, তবে তার আগে খুব সংক্ষেপে একটু সুকান্তবাবুর কাছে আসতে হবে। সুকান্তবাবু, দেখুন এই নিয়োগ মিছিলেরও চেনা ছবি। না, আমি সুকান্তবাবুর কাছে যোগাযোগ করার চেষ্টা করবো, বোধহয় ফোন কেটে গিয়েছে। আমি দেবব্রতর কাছে যাই, দেবব্রতর কাছে জানাতে চাই মিছিলের আপডেট কি বক্তব্য উঠে আসছে। দেবব্রত, দেখো, আমি এই মুহূর্তে রয়েছি করুণাময় বাস স্ট্যান্ডে। সেখানেই যারা চাকরি প্রার্থী SLST তারা এখানে জমা হয়েছেন এবং এখান থেকেই কয়েকজন প্রতিনিধি তাদের অ্যাকচুয়ালি যেটা যাবার কথা ছিল সবাই মিলে ডেপুটেশন দিতে বিকাশ ভবনে, কিন্তু এখানে পুলিশ কয়েকজনকে অ্যালাউ করেছে এবং সেই মতো কয়েকজন প্রতিনিধি তারা গিয়েছেন বিকাশ ভবনে সেখানে ডেপুটেশন দিতে। আমরা তাদের সাথে একটু কথা বলে নেবো যে ঠিক কী সমস্যা, কেন আজকে তাদের এই আন্দোলন, কেন তারা এখানে আজকে জমায়েত হয়েছেন বা ডেপুটেশন দিচ্ছেন। আপনাদের সমস্যা ঠিক কোথায়? আমাদের মূলত সমস্যা একটা জায়গাতেই। আপনারা জানেন যে SLST 2025-এর যে নিয়োগ প্রক্রিয়া চলমান অবস্থায় ছিল, কিন্তু রিসেন্ট পরশু থেকে নোটিশ জারি করে আমাদের জানানো হয় যে আপাতত PVR মেডিকেলের যে প্রক্রিয়া সেটা বন্ধ রাখা হচ্ছে এবং কালকে SSC প্রেস ব্রিফ করে তারপরে নোটিশ দিয়ে জানায় যে কাউন্সিলিং যেটি 14 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল সেটিও বন্ধ থাকছে। এর মধ্যে প্যানেল পাবলিকেশন হয়েছে 21শে জানুয়ারি 2025, এই যে আমাদের যে 2026 জানুয়ারি মাসে। তারপরে কাউন্সিলিং 24শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার পর কিছুদিন চললো, তারপরে ভোট প্রক্রিয়ার জন্য বন্ধ থাকলো। ভোট প্রক্রিয়ার জন্য তারা কাজের জন্য অব্যাহতি পেল, কিন্তু তা সত্ত্বেও কাজের প্রক্রিয়া এগুলো না। PVR এবং মেডিকেল যাদের কিছু জনের হয়েছে কিন্তু কেউ এখনো জয়েনিং পায়নি। নিয়োগ দুর্নীতি আমরা দেখেছি এবং সেই বিভিন্ন মামলায় যে নিয়োগ দুর্নীতির জন্য যে সিট গঠন করেছিল মহামান্য আদালত, সেক্ষেত্রে সেই সিট নির্দিষ্ট কাজ করার পর তারা বিভিন্ন ক্ষেত্রে রিপোর্ট সাবমিট করেছে, কিছু পেন্ডিং আছে এবং সেক্ষেত্রে এখন যে এই সিটের যে ভূমিকা সেটা কন্টিনিউয়েশনের দরকার আছে কিনা সেটা একমাত্র আদালতই সেটা সিদ্ধান্ত নিতে পারবে। এবং যদি দেখা যায় যে কেউ আবেদন করেন কোনো ইনভেস্টিগেশন এজেন্সি যে এই সিটের কোনো প্রয়োজনীয়তা নেই, এবং সেক্ষেত্রে কিন্তু আদালতই চিন্তা ভাবনা করবে আর এই সিটের প্রয়োজনীয়তা আছে কিনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।